আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। গত ক্লাসে আমরা প্রথম অধ্যায় শেষ করেছিলাম, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আমরা শেষ করেছি গত ক্লাসে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় পড়ব। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বিপণন পরিবেশ অথবা বাজারজাতকরণ পরিবেশ। এটার দেখো 2.02 পরিবেশের ধারণা। এটার প্রথম প্যারার মাঝামাঝিতে দেখো একটি লাইন আছে যে দেশের দক্ষিণে রয়েছে ম্যানগ্রোভ বন, সুন্দরবন। এই লাইনটা একটু আন্ডারলাইন করবে। এই লাইনটাতে অনেক সময় প্রশ্ন হয়। আচ্ছা, কারো ওখান থেকে কথার আওয়াজ আসছে, সে একটু মিউট করে দাও। বিবি মরিয়ম, মিউট করো। সরি ম্যাম, আস্তে। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, এটা 2.02 এর মধ্যেই। তোমাদের পেজের সাথে আমার পেজ মিলে না, কাজে আমি পেজ নাম্বার বলতে পারছি না। সেকেন্ড প্যারার প্রথম লাইন দেখো, পরিবেশ বলতে কোনো স্থান বা অঞ্চলের পারিপার্শ্বিক অবস্থা, উপাদান বা শক্তিকে বোঝায় যার মধ্যে মানুষ জীবন ধারণ করে এবং কোনো সংগঠন স্বীয় উদ্দেশ্য অর্থাৎ নিজ উদ্দেশ্য অর্জনে ব্যাপৃত থাকে, অর্থাৎ নিয়োজিত থাকে। এই লাইনটা আন্ডারলাইন করবা। পরিবেশ কি বা পরিবেশ কাকে বলে, এই প্রশ্নের আনসার লিখতে পারবে। সবাই কি এই লাইনটা বুঝতে পেরেছো? এই পারিপার্শ্বিক অবস্থার উপাদান সমূহের মধ্যে একদিকে যেমন রয়েছে বিভিন্ন প্রাকৃতিক উপাদান, যেমন প্রাকৃতিক উপাদান বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে সেটি যেমন দিয়ে লিখেছে, যেমন ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, পাহাড় পর্বত, বন জঙ্গল ইত্যাদি। ইত্যাদির পরে এখানে একটা দাড়ি দিবা। অন্যদিকে তেমনি রয়েছে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, আইন কানুন, অর্থনীতি, ধর্মীয় বিশ্বাস, রাজনীতি ইত্যাদির মতো অপ্রাকৃতিক উপাদান সমূহ। মোট কথা, মানুষের চারদিকে সকল প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক উপাদান রয়েছে যাদের ছাড়া তার অস্তিত্ব অর্থাৎ মানুষের অস্তিত্ব সম্ভব নয়। সেই সব উপাদানকে সম্মিলিতভাবে পরিবেশ বলা হয়। একদম প্রথম থেকে এইটুকুন ব্র্যাকেট দিয়ে রাখো, তাহলে পরিবেশ বলতে কি বোঝায় যদি প্রশ্ন হয় তাহলে এর মধ্য থেকে আনসার লিখতে পারবে। কথা ক্লিয়ার সবার কাছে? জি ম্যাম। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি 2.03 বিপণন পরিবেশের ধারণা। প্রথমে আমরা জানলাম পরিবেশ কি, এখন আমরা জানবো বিপণন পরিবেশ কি। প্রথম লাইনটা হচ্ছে বিপণন কাকে বলে সেই সংজ্ঞাটা দেখো, আমি দাগ দিয়ে রেখেছি যে বিপণন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তাদের নিকট থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। এটা হচ্ছে বিপণন। তাহলে বিপণন পরিবেশটা কি? 2.03 একদম লাস্ট লাইনটা, আগে আমরা ওই লাইনটা পড়বো, তাহলে ব্যাখ্যা বুঝতে সুবিধা হবে। দেখো একদম লাস্টে লেখা আছে, পরিশেষে বলা যায়, আমি এইটুকু আন্ডারলাইন করিনি, তোমরা এখান থেকে আন্ডারলাইন করবে। বিপণন পরিবেশ হচ্ছে কতিপয় নিয়ন্ত্রণযোগ্য ও অনিয়ন্ত্রণযোগ্য উপাদান যা কোনো প্রতিষ্ঠানের বিপণন কার্যাবলীর উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব সৃষ্টি করে। ঠিক আছে, বিপণন পরিবেশ হচ্ছে কতিপয় অর্থাৎ কতগুলো নিয়ন্ত্রণযোগ্য ও অনিয়ন্ত্রণযোগ্য উপাদান যা কোনো প্রতিষ্ঠানের বিপণন কার্যাবলীর উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব সৃষ্টি করে। এই সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। আচ্ছা, এখন এখানে দেখো দুটো শব্দ এসছে, নিয়ন্ত্রণযোগ্য উপাদান এবং অনিয়ন্ত্রণযোগ্য উপাদান। এই এই দুটো শব্দ দিয়ে কি বোঝানো হচ্ছে? নিয়ন্ত্রণযোগ্য উপাদান কি? দেখো, পণ্য
উৎপাদন থেকে শুরু করে বিপণন করা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বিপণনকারীকে পরিবেশগত বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলা করতে হয়। এই সমস্যাগুলোর অধিকাংশই বাহ্যিক শক্তি ও সত্তা থেকে সৃষ্টি হয়, যেমন বিপণনের সাথে জড়িত ব্যষ্টিক অথবা অভ্যন্তরীণ পরিবেশের উপাদানগুলো হচ্ছে কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, প্রতিযোগী ও জনগোষ্ঠী। অর্থাৎ অভ্যন্তরীণ পরিবেশ যেটা, সেটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য উপাদান। যে একটি ব্যবসা প্রতিষ্ঠান যে উপাদানগুলো নিয়ন্ত্রণ করতে পারে সেটা হচ্ছে কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, প্রতিযোগী ও জনগোষ্ঠী। এগুলোর প্রভাব বিপণনকারী নিয়ন্ত্রণ করতে পারে। তবে বাহ্যিক বা সামষ্টিক পরিবেশের উপাদান যেমন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আইনগত ও প্রযুক্তিগত ইত্যাদি শক্তিসমূহ বিপণনকারীর পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। অর্থাৎ সামষ্টিক পরিবেশ বা বাহ্যিক পরিবেশ যেটা, সেটাকে বলা হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য উপাদান। ক্লিয়ার হয়েছে কথা? জি ম্যাম। আচ্ছা, এখন তোমরা তোমাদের বইয়ের একদম শেষে অনুধাবনমূলক প্রশ্ন যেখানে আছে সেখানে একটু চলে যাও সবাই। ওখানে গিয়ে একটা প্রশ্ন দেখতে পাবে, সেটা হচ্ছে বিপণন পরিবেশ বলতে কি বোঝায়? জি ম্যাম। সবাই পেয়েছো? হ্যাঁ, এটা একটু দাগ দিয়ে রাখো, এটা পড়বে। ঠিক আছে, বিপণন পরিবেশ বলতে কি বোঝায়? দেখো, আমরা যা পড়লাম এই লাইনগুলোই হচ্ছে ওখানে লেখা আছে। সবাই দাগিয়েছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন আমরা পড়বো পরিবেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিবেশ ও বিপণন পরিবেশের সম্পর্ক। প্রথমে আমরা জেনেছি পরিবেশ কি, এরপরে জানলাম বিপণন পরিবেশ কি। এখন এই পরিবেশ এবং বিপণন পরিবেশের মধ্যে সম্পর্কটা কি সেটা জানবো। দেখো, পরিবেশ বলতে ভৌগোলিক পরিবেশকে বোঝায়। মানুষের চারপাশে মৃত্তিকা অর্থাৎ মাটি, বায়ু, ম্যাম। গাছপালা। হ্যাঁ, বলো। ম্যাম, এটা ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার? এতক্ষণে প্রশ্ন করছো? তুমি কখন ক্লাসে জয়েন করেছো? ম্যাম, আমি মাত্র জয়েন করেছি। সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার। মানুষের চারপাশে মাটি, বায়ু, গাছপালা, পশু পাখি, নদ নদী, চাঁদ, সূর্য ইত্যাদির সমষ্টিই হলো পরিবেশ। তাছাড়া মানুষের আচার ব্যবহার, জাতি, ধর্ম, শিক্ষা, ভাষা, সংস্কৃতি, সরকার, শাসন ব্যবস্থা ইত্যাদিও পরিবেশের উপাদান। অপরদিকে বিপণন পরিবেশকে সামগ্রিক পরিবেশের অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। এই লাইনটা আমি দাগ দিয়ে রেখেছি। এই লাইনটা দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে বিপণন পরিবেশকে সামগ্রিক পরিবেশের কি হিসেবে বিবেচনা করা হয়, তখন আনসার কি হবে বলো? সামগ্রিক পরিবেশের অঙ্গ। অঙ্গ। হ্যাঁ, সামগ্রিক সামগ্রিক পরিবেশ। পরিবেশের অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। এখন এই পরিবেশ এবং বিপণন পরিবেশের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে ওরা পয়েন্ট আউট করে ব্যাখ্যা করেছে। প্রথমে দেখো, গঠনের দিক থেকে পরিবেশ এবং বিপণন পরিবেশের মধ্যে সম্পর্ক। ভৌগোলিক বা প্রাকৃতিক এবং সামাজিক ও সাংস্কৃতিক উপাদানের সমন্বয়ে পরিবেশ গঠিত, যেমন আলো, বায়ু, তাপ, গাছপালা, মৃত্তিকা অর্থাৎ মাটি, নদ নদী, পাহাড় পর্বত ইত্যাদি। অন্যদিকে কোম্পানি, মধ্যস্থ ব্যবসায়ী, ক্রেতা, জনগোষ্ঠী, প্রযুক্তি, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন পক্ষ ও শক্তির সমন্বয়ে বিপণন পরিবেশ গঠিত। আওতা দেখো, পরিবেশ একটি বৃহত্তর ধারণা। আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ, ফলে পরিবেশের আওতা অনেক ব্যাপক। দেখো, আওতার দুটো লাইন আমি আন্ডারলাইন করেছি। পরিবেশের আওতা অনেক ব্যাপক। অন্যদিকে বিপণন কার্যক্রম সামগ্রিক পরিবেশের একটি অংশ মাত্র। ভৌগোলিক অবস্থানগত সুবিধা। ভৌগোলিক অবস্থানগত সুবিধার কারণে জাপান, হংকং, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড প্রভৃতি দেশ স্বল্প ব্যয়ে পণ্য বিপণন করতে পারে।
অর্থাৎ পরিবহন সুবিধার কারণে অন্যান্য দেশের তুলনায় এই সকল দেশে পণ্যের বিপণন ব্যয় অনেক কম হয়। অন্যদিকে আফগানিস্তান, নেপাল, মঙ্গোলিয়া ইত্যাদি দেশ ভৌগোলিকভাবে স্থলবেষ্টিত, অর্থাৎ মাটি বা রাস্তা যেটাকে বলা হয় পাকা রাস্তা, এই সকল দেশে পণ্য পরিবহন ব্যয় অনেক বেশি হয়, বিপণন ব্যয়ও বেশি। আচ্ছা, জাপান, হংকং, সিঙ্গাপুরে বলছে পরিবহন সুবিধার কারণে বিপণন ব্যয় কম। তার মানে কি বলো? এরা হচ্ছে চারদিকে দেখবে এদের সমুদ্র, এরা জাহাজের মাধ্যমে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারে, আমদানি রপ্তানি কাজ চালিয়ে নিতে পারে, সে কারণে এই সমস্ত দেশে বিপণন পণ্যের বিপণন ব্যয় কম। এর পরেরটা হচ্ছে প্রভাব। পরিবেশের বিভিন্ন উপাদান বিপণনের উপর প্রভাব সৃষ্টি করে। সেগুলো হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যাধিক্যের কারণে অর্থাৎ জনসংখ্যা অতিরিক্ত হওয়ার কারণে তৃতীয় বিশ্বের দেশগুলোতে সস্তায় শ্রম পাওয়া যায়, ফলে এই সকল দেশে বিনিয়োগ করে সস্তায় পণ্য উৎপাদন করা সম্ভব। তবে এই সকল দেশে শিক্ষার হার কম থাকায় দক্ষ শ্রমিকের অভাব লক্ষ্য করা যায়, যা পণ্যের গুণগত মান বৃদ্ধির সহায়ক নয়। ঠিক আছে, যে অতিরিক্ত জনসংখ্যা সমৃদ্ধ দেশে খুব অল্প টাকায় দিয়ে শ্রমিক পাওয়া যায়, কিন্তু সেই সমস্ত শ্রমিকরা শিক্ষার অভাবে, মানে শিক্ষার হার কম থাকায় শ্রমিকদের মধ্যে দক্ষতার অভাব লক্ষ্য করা যায়। প্রাকৃতিক যেটা দেখো, আমেরিকা, রাশিয়া, চীন ইত্যাদি দেশে খনিজ সম্পদের প্রাচুর্যের কারণে সমস্ত দেশ পণ্য বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক ক্ষেত্রে দেশের অর্থনৈতিক কাঠামো পণ্য বিপণনের উপর প্রভাব বিস্তার করে, যেমন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ায় এবং রাশিয়া সহ কতিপয় দেশে বাজার অর্থনীতি চালু হওয়ায় পণ্য বিপণনে ব্যাপক পরিবর্তন এসেছে। এই সকল দেশে নিয়ন্ত্রিত অবস্থার তুলনায় মুক্তবাজার অর্থনীতি ব্যবস্থায় পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে দেখো, কোনো দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের ফলেও পণ্যের বিপণন পরিবেশ প্রভাবিত হয়। দেশের রাজনৈতিক ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দিলে উৎপাদন ব্যাহত হয় এবং পণ্যের মূল্য বৃদ্ধি পায়, ফলে ভোগের ক্ষেত্রে এর ব্যাপক প্রভাব পড়ে। প্রযুক্তিগত ক্ষেত্রে দেখো, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য বিপণনে বিভিন্ন ধরনের সুযোগ সৃষ্টি হয়েছে এবং একই সাথে বিপণনকারীর জন্য সৃষ্টি হয়েছে নতুন চ্যালেঞ্জ। অনেক ক্ষেত্রে নতুন প্রযুক্তি প্রচলিত পণ্যকে বাজার থেকে বিলুপ্ত করেছে, যেমন কম্পিউটার বাজারে আসায় টাইপ মেশিন বাজার থেকে বিলুপ্ত হয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক উপাদান বিপণনের উপর প্রভাব সৃষ্টি করে, যেমন সাংস্কৃতিক ভিন্নতার কারণে মালয়েশিয়া এবং আমেরিকার জনগণ একই ধরনের খাদ্য খায় না বা পোশাক পরে না, ফলে মালয়েশিয়া এবং আমেরিকায় ভিন্ন ধরনের খাদ্য ও পোশাক বিপণন করতে হয়। ঠিক আছে, এটাই ছিল আমাদের পরিবেশ ও বিপণন পরিবেশের মধ্যে সম্পর্ক। মোট কথা যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমের উপর পরিবেশ ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। এখন আমরা পড়ছি 2.05 বিপণন পরিবেশের প্রকারভেদ। পরিবেশের বিভিন্ন উপাদানের সমন্বয়ে বিপণন পরিবেশ গঠিত। উপাদানগুলোর কিছু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বা ব্যষ্টিক, যা বিপণনকারী নিয়ন্ত্রণ করতে পারে, এবং কিছু বাহ্যিক বা সামষ্টিক, যা বিপণনকারী নিয়ন্ত্রণ করতে পারে না। তাই বিপণনের প্রভাব সৃষ্টিকারী পরিবেশকে ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং দুই ভাগে ভাগ করেছেন, যা নিচের চিত্রে দেখানো হলো। দেখো, এই লাইনটা আমি আন্ডারলাইন করেছি। এই লাইনটিতে অনেক সময় প্রশ্ন হয় যে বিপণনের প্রভাব সৃষ্টিকারী পরিবেশ কত প্রকার, বলো। দুই প্রকার। কি কি? ব্যষ্টিক পরিবেশ আর সামষ্টিক সামষ্টিক পরিবেশ। ভেরি গুড। চিত্র দেখিয়েছে।
বিপণন পরিবেশকে দুই ভাগে ভাগ করেছে, ব্যষ্টিক পরিবেশ, সামষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো কি কি? ব্যষ্টিক পরিবেশের উপাদান হচ্ছে এগুলো: কোম্পানি, সরবরাহকারী, বিপণন, মধ্যস্থ ব্যবসায়ী, ক্রেতা, জনগোষ্ঠী, প্রতিযোগী এবং জনগোষ্ঠী। আর সামষ্টিক পরিবেশের উপাদান হচ্ছে জনসংখ্যাগত, প্রাকৃতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত, রাজনৈতিক এবং সাংস্কৃতিক। এখন এই দুটো পরিবেশ নিয়ে আমরা পড়বো, ব্যষ্টিক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশের ইংরেজি হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্ট। ব্যষ্টিক শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো মাইক্রো, যা গ্রিক শব্দ মাইক্রস থেকে এসেছে। ব্যষ্টিক বা মাইক্রো শব্দটির অর্থ হচ্ছে ক্ষুদ্র। এই দুটো লাইন আন্ডারলাইন করেছি, সরি একটি লাইন আন্ডারলাইন, দুটি লাইন আন্ডারলাইন করেছি। এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন হয়, ঠিক আছে? যেমন ব্যষ্টিক শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি? মাইক্রো। মাইক্রো। মাইক্রো শব্দটি কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ মিক্রোস। হ্যাঁ, Micros, গ্রিক micros. শব্দ থেকে এসেছে। আর গ্রিক কোন শব্দ থেকে এসেছে? তখন হবে মাইক্রোস থেকে। মাইক্রোস। হ্যাঁ। ব্যষ্টিক বা মাইক্রো শব্দের অর্থ কি? ক্ষুদ্র। 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 হ্যাঁ, ঠিক আছে। বিপণন পরিবেশের নিয়ন্ত্রণযোগ্য পক্ষ, শক্তি ও উপাদানগুলো নিয়ে ব্যষ্টিক পরিবেশ গড়ে ওঠে। অর্থাৎ যে সকল নিয়ন্ত্রণযোগ্য পক্ষ, শক্তি ও উপাদান বিপণন কার্যক্রমে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলোকে ব্যষ্টিক পরিবেশ বলে। খেয়াল করো, এই লাইনটা আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি। যদি জ্ঞানমূলক প্রশ্ন হয় ব্যষ্টিক পরিবেশ কি, তখন এই লাইনটি দিয়ে আনসার লিখতে পারবে। যে সকল নিয়ন্ত্রণযোগ্য পক্ষ, শক্তি ও উপাদান বিপণন কার্যক্রমে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলোকে ব্যষ্টিক পরিবেশ বলে। ঠিক আছে? পরিবেশের এরূপ পক্ষ, শক্তি ও পারিপার্শ্বিক উপাদানগুলো প্রত্যক্ষভাবে বিপণন কার্যাবলীর উপর প্রভাব সৃষ্টি করে। তবে বিপণন কার্যক্রম গ্রহণের মাধ্যমে বিপণনকারী এগুলোর প্রভাব কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ বিপণনকারী ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারে। ব্যষ্টিক পরিবেশ ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। জি মিস। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি সামষ্টিক পরিবেশ। সামষ্টিক শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো ম্যাক্রো, যা গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে। ম্যাক্রোস শব্দের অর্থ বড়। দেখো, এই দুটো লাইন আন্ডারলাইন করেছি, এই দুটো লাইন দিয়েও প্রশ্ন হয়, বহু নির্বাচনী প্রশ্ন। যেমন সামষ্টিক শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? ম্যাক্রো। ম্যাক্রো। ম্যাক্রো শব্দটি কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ। হ্যাঁ, গ্রিক কোন শব্দ? ম্যাক্রোস থেকে। ম্যাক্রোস থেকে। ম্যাক্রোস শব্দের অর্থ কি? বড়। 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 বৃহত্তর সামষ্টিক পরিবেশের মধ্যে কোম্পানি এবং পরিবেশের অন্যান্য উপাদান কাজ করে। যে সকল অনিয়ন্ত্রণযোগ্য শক্তি বিপণন কার্যক্রমে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলোর সম্মিলিত প্রভাবকে সামষ্টিক পরিবেশ বলে। দেখো, এই লাইনটি আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি। জ্ঞানমূলক প্রশ্ন যদি হয় যে সামষ্টিক পরিবেশ কি, তখন এই লাইনটি দিয়ে আনসার লিখতে পারবে। যে সকল অনিয়ন্ত্রণযোগ্য শক্তি বিপণন কার্যক্রমে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলোর সম্মিলিত প্রভাবকে সামষ্টিক পরিবেশ বলে। ঠিক আছে? মিস, এই লাইনটা আসলে বুঝলাম না। কোন লাইনটা? অনিয়ন্ত্রিত শক্তি বিপণন কার্যে পরোক্ষভাবে। শুরু থেকে ক্লাসে ছিলে? জি ম্যাম। শুরু থেকে ক্লাসে থাকলে তো এই লাইনটি বোঝার কথা ছিল। অনিয়ন্ত্রণযোগ্য শক্তি, অনিয়ন্ত্রণযোগ্য শক্তি আর অনিয়ন্ত্রণযোগ্য উপাদান পড়েছিলাম না? কোনগুলো বলো? শ্রম, ওগুলো না? অনিয়ন্ত্রণযোগ্য উপাদান কোনগুলো পড়েছিলাম?
নিয়ন্ত্রণ করা যায় না ওইগুলো ম্যাম। হ্যাঁ, সেগুলো যেগুলো নিয়ন্ত্রণ করা যায় না, তাহলে কোনগুলো ব্যবসায়ীর পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না বলো? প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রণ করা সম্ভব? নো ম্যাম। ম্যাম প্রাকৃতিক কিন্তু মিস পরোক্ষভাবে এটা বুঝলাম, মানে নিজে ভাবে করতে পারবে না। এই অনিয়ন্ত্রণযোগ্য উপাদানগুলো বিপণন কার্যক্রমের উপর পরোক্ষভাবে প্রভাব সৃষ্টি করে, ঠিক আছে, পরোক্ষভাবে প্রভাবিত করে। এখন কিভাবে করে সেটা তুমি বোঝার চেষ্টা করো। যে খুব রিসেন্ট একটা ঘটনা তো সারা বিশ্বেই হচ্ছে, সেটা কি বলো? এটা কি কেউ ম্যাম করোনা। করোনা, হ্যাঁ। এখন এটা কিন্তু হঠাৎ করে এসছে। এখন এইটার উপর কোন বিপণনকারী কি নিয়ন্ত্রণ করতে পারবে এটাকে? নো ম্যাম। কিন্তু এটা হচ্ছে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের উপর কিন্তু প্রভাব ফেলেছে। জি মিস। ফেলেছে না? জি মিস। তারপরে প্রযুক্তিগত উপাদানও তোমার ব্যবসা প্রতিষ্ঠানের উপর পরোক্ষভাবে প্রভাব ফেলে। সেটা কিভাবে? একটা উদাহরণ দাও। প্রযুক্তিগত পরিবেশ ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে কিভাবে? মিস বিভিন্ন প্রযুক্তির ফলে অনেক চাষাবাদ ভালো ভালো হচ্ছে। হ্যাঁ, তুমি যদি ব্যবসায়ী হও তাহলে তোমার উপর সেটা কিভাবে প্রভাব ফেলবে? যে তোমার প্রতি এই হ্যাঁ বলো বলো। যন্ত্রটা দিয়ে আমি নতুন জিনিস উৎপাদন করতে পারছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে তোমার প্রতিযোগী যারা আছে তারা লেটেস্ট প্রযুক্তি ব্যবহার করছে, কিন্তু তুমি লেটেস্ট প্রযুক্তি ব্যবহার করতে পারছো না। তখন কার উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হবে? মিস ওদের পণ্যের উৎপাদন যারা লেটেস্ট ইউজ করতে পারছে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো যে এই ধরনের উপাদানগুলোর উপর বিপণনকারীর কোনো নিয়ন্ত্রণ থাকে না, সেই কারণে এগুলোকে বলা হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য শক্তি, এবং এগুলো প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। হ্যাঁ, জি মিস বুঝছি। বুঝেছো এবার? তাহলে ব্যষ্টিক পরিবেশ আর সামষ্টিক পরিবেশের মধ্যে যদি পার্থক্য আসে? জি মিস। পারবে? কিভাবে বলো? পারবো। হ্যাঁ, ব্যষ্টিক পরিবেশ হচ্ছে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে বিপণন কার্যক্রমের উপর, আর সামষ্টিক পরিবেশ পরোক্ষভাবে বিস্তার বিপণন করে, কার্যক্রমের উপর প্রভাব বিস্তার করে। হ্যাঁ, আর ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য বা নিয়ন্ত্রণ করা যায় ব্যষ্টিক পরিবেশকে, কিন্তু সামষ্টিক পরিবেশকে নিয়ন্ত্রণ করা যায় না। ঠিক আছে? আচ্ছা, অনুধাবন তোমাদের এই চ্যাপ্টারের অনুধাবনমূলক প্রশ্নে একটু চলে যাও। জি ম্যাম। গিয়েছো? জি ম্যাম। আমার এখানে 6 নাম্বার প্রশ্ন দেখাচ্ছে, তোমাদের কত একটু খুঁজে দেখবা। বিপণনের ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য ব্যাখ্যা করো। ঢাকা রাজশাহী 19 এসছে, আবার সম্মিলিত বোর্ড 18 সালে এসছে। বিপণনের ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য ব্যাখ্যা করো। কত নাম্বার বলো? 12 নাম্বার পেজ, সরি 12 নাম্বার কোয়েশ্চেন, 89 পেজ। আচ্ছা, এরপরে আরেকটি দেখো কোশ্চেন আছে, বিপণনের সামষ্টিক পরিবেশকে কেন নিয়ন্ত্রণ করা যায় না? জি ম্যাম, 14 নাম্বার কোয়েশ্চেন। 14 নাম্বার, ওকে। আরেকটা কোশ্চেন দেখো, ব্যষ্টিক পরিবেশ বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে, ব্যাখ্যা করো। জি ম্যাম, 11 নাম্বার। 11 নাম্বার, তাহলে আমাদের কত হলো? 11, 12 আর 14। হ্যাঁ, আর এর আগে আরেকটা প্রশ্ন দাগিয়েছিলাম, সেটা কত বলো? বিপণন পরিবেশ বলতে কি? 2। তাহলে 2, 11, 12 আর 14, এই 4টা কোশ্চেন একটু বাসায় আনসার পড়ে শিখবা, ঠিক আছে?
আচ্ছা, এখন হচ্ছে তোমাদের 11 নম্বর কোশ্চেন, যেটা ব্যষ্টিক পরিবেশ বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। এই কোশ্চেনটা নিজেরা একটু আনসারটা মনে মনে পড়ো, পড়ে দেখো যে কোনো শব্দ বা কোনো লাইন যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করবা। পড়েছো? জি মিস। জি ম্যাম। কোনো লাইন নিয়ে সমস্যা? নো ম্যাম। একদম সহজ। হ্যাঁ, এরপরে হচ্ছে পড়বা যে 14 নাম্বার, যেটা না 11 পরে কত ছিল, 12, বিপণনের ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য। এটার আনসারটাও একটু পড়ে দেখো। ম্যাম পড়েছি। হুম, কোন শব্দ বুঝতে পারোনি এরকম কোন শব্দ আছে, যে অথবা কোনো লাইন যে কঠিন মনে হচ্ছে আমি বুঝতে না, ম্যাম। পারছি না? আচ্ছা, লাস্ট কোশ্চেন যেটা 14 নাম্বার, বিপণনের সামষ্টিক পরিবেশকে কেন নিয়ন্ত্রণ করা যায় না, ব্যাখ্যা করো। এইটার আনসারটাও এক নজর একটু চোখ বুলাও। ম্যাম পড়েছি। কোনো সমস্যা আছে? ম্যাম, না, ম্যাম। জনমিতি মানে কি? কোথায় পেলে? ম্যাম, ওই যে এখানে হ্যাঁ, যে বুঝতে পেরেছি, সেকেন্ড যে প্যারায় ফার্স্ট। জনসংখ্যা যেটা, সেটাকে এখানে জনমিতি আচ্ছা। বলেছে। আর ম্যাম আরেকটা কোয়েশ্চেন ছিল, বলো। ফেব্রুয়ারির ফার্স্টের দিকে নাকি আমাদের ক্লাস টেস্ট 2 স্টার্ট হবে। কই, আমরা তো জানি না, কিছু বলেনি তো। ম্যাম ওই যে আজকে পারভেজ স্যার বলছিল ক্লাসে। ফেব্রুয়ারির ফার্স্ট উইকে? হ্যাঁ। আচ্ছা, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আসতে এখনো দেরি আছে বাবা, এর মধ্যে আমরা যতটুকু পড়া শেষ করতে পারি তার মধ্যে নিয়ে নিব। আচ্ছা, তোমাদের রুটিন কিন্তু চেঞ্জ হয়েছে, সবাই কি খেয়াল করছো? জি জি ম্যাম। ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, ম্যানেজমেন্ট কিন্তু এখন আমি আর পড়াবো না, এখন প্রোডাকশন ম্যানেজমেন্টই আমি পড়াবো, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই। জি ম্যাম। ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু রুটিনও তাহলে ঠিক করে নাও। তোমাদের সাথে আজকে কি বার? সোমবার। জি ম্যাম। সোমবার আমরা সেকেন্ড পেপার পড়ছি, আর শনিবারে দেখো তোমাদের সাথে আমার ক্লাস আছে 10টা থেকে 10টা 40। জি ম্যাম। ওই দিন আমরা ফার্স্ট পার্ট পড়বো। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, তার আগে আমাকে আরেকটু তথ্য দাও যে ফার্স্ট পার্টে তোমরা কোন অধ্যায় শুরু করেছো? ম্যাম সেকেন্ড 5 অধ্যায় ছিল তো। ফার্স্ট বুঝি নাই। চ্যাপ্টার শেষের দিকে। ফার্স্ট চ্যাপ্টার তো শেষ হয়ে যাওয়ার কথা, কারণ এটার উপর পরীক্ষা নেওয়া হলো না তোমাদের, সিটি 1 জি মিস, হয়েছে। ওইটা শেষ, কিন্তু শেষ ওটাতে হয়ে তো ম্যাম second আমরা part সেকেন্ড চ্যাপ্টার পড়ছিলাম। আচ্ছা, মানে ফার্স্ট পার্টেরও সেকেন্ড চ্যাপ্টার শুরু হয়েছে। ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবে যে ওটা কতটুকু পড়েছো, নাকি আমি একদম প্রথম থেকে শুরু করব, কোনটা? ম্যাম ওটার ফার্স্টের ফিউ পেজ পড়া হয়েছিল। 83 পর্যন্ত পড়া হয়েছে। আমার সাথে পেজ মিলবে না, হ্যাঁ, কাজেই ও আচ্ছা আচ্ছা। ম্যাম ফার্স্টের কিছু পড়া হয়েছে, যেমন ওই যে পরিবেশ, তারপরে আরো কিছু ডিটেলসে ম্যামের পড়ানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ম্যাম খুব সমস্যা নেই। বেশি আমি পড়া হয়নি, মানে আমরা সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্টের কিছুটা অংশ পড়েছি। আচ্ছা ম্যাম উৎপাদনের উপকরণ সমূহের মূলধন পর্যন্ত পড়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মানে আমার কাছে তো বইও নেই, এখন আবার বই জোগাড় করতে হবে, তারপরে তোমাদের ক্লাস নিতে হবে। ঠিক আছে, আজকের পড়া নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো।
আজকের পড়া নিয়ে কারো কোনো প্রশ্ন নেই? আজকে আমরা কি পড়েছি? একজন আমাকে বলো। সংক্ষেপে বলবা যে আজকে আমরা কি পড়েছি? পরিবেশের সেকেন্ড চ্যাপ্টারের পরিবেশের ধারণা, বিপণন পরিবেশের ধারণা, আর পরিবেশ ও বিপণন পরিবেশের সম্পর্ক। আর আর আমি বিপণন পরিবেশের প্রকারভেদ। হ্যাঁ, বিপণন পরিবেশের প্রকারভেদ। এবং আজকের মধ্যে যতটুকু আজকে পড়েছি আমরা তার মধ্যে থেকে আমি 4টা কোশ্চেন দিয়েছি। বিপণন পরিবেশ বলতে কি বোঝায়? তার 2 নাম্বার, তারপরে 11, 12 আর 14 নাম্বার কোশ্চেন অনুধাবনের। তাই তো? জি মিস। খাতায় কি আপনারা পড়াটা লিখে নেন? খাতায় না লিখলে তো মনে থাকবে না যে ম্যাডাম আজকে কি পড়ালো। লিখে বইয়ে নিন। দাগাইনি। শুধু দাগালে মনে থাকবে না, কারণ অনেক কিছু দাগানো থাকে। আজকে আমি কি কোশ্চেন দিলাম, কি কোশ্চেন তুমি আজকে শিখবা সেটা একটু খাতায় লিখে নিবা। ঠিক আছে? যে অনুধাবনের প্রশ্ন 2, Okay, 11, ma'am. 12, 14 এইভাবে লিখে নিলে তোমার পড়তে সুবিধা হবে। ঠিক আছে, আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। ম্যাম, আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।